আমরা এই ভিডিওতে পলিমার নিয়ে আলোচনা করব। তো পলিমার দিয়ে যখন আলোচনা করছি, পলিমার জেনে রাখতে হবে পলিমারটা কী, ব্যাপারটা কী। তো অনেকগুলো ছোট ছোট অণু যদি একের সঙ্গে একটার সঙ্গে অপরটা যুক্ত হয়ে প্রচুর একটা বৃহৎ বড় একটা শৃঙ্খল তৈরি করে, এবং সেটা যদি একটা নতুন অণু হয় তাহলে সেটা হচ্ছে পলিমার। মানে বহু ছোট ছোট অণু একই রকম দেখতে, সেগুলো পরস্পর একটার সঙ্গে একটা যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে একটা বিশাল একটা শৃঙ্খল তৈরি করেছে, এবং সেটা একটা নতুন যৌগের অণু, সেটা হচ্ছে পলিমার। তাহলে ছোট যে অণু, ধরো আমি যখন একটা চেন দেখি, সেই চেনগুলো কি একটা ছোট ছোট এরকম টাইপের ইউনিট, এই ইউনিটগুলো নিয়ে একটার সঙ্গে একটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে আছে, একটার সঙ্গে একটা কানেক্টেড। তো এইভাবে যদি কানেক্টেড থেকে যদি একটা বড় একটা এই যে শৃঙ্খলটা তৈরি করেছে, তো সেটা যদি একটা যৌগের অণু হয় তাহলে আরও অনেক অসংখ্য আছে এখানে। তাহলে ছোট ছোট যে অণুগুলো যেগুলো যুক্ত হয়েছে, যে মানে এক একটা ইউনিট, সেগুলোকে আমরা বলবো মনোমার। ছোট ছোট অণুগুলো যাদের যাদের যারা একটার সঙ্গে একটা যুক্ত হয়ে বড় পলিমারটা তৈরি করেছে, সেটা হচ্ছে মনোমার ইউনিটগুলোকে। এবং পুরো যে অণুটা যেটা পাওয়া গেল, মনোমারগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড থেকে থেকে যেটা একটা বিশাল বড় একটা অণু তৈরি হলো, সেটা হচ্ছে পলিমার। অর্থাৎ এটা হচ্ছে পলিমার। তাহলে এটা পলিমার হলে তার মনোমার হচ্ছে ইউনিটগুলো। ঠিক আছে? যেমন আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে ইথিলিন যখন পড়েছিলাম, ইথিলিন থেকে কিভাবে পলিথিন পাওয়া যায়। তো ইথিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়েছে, পলিমারাইজেশন হচ্ছে বিক্রিয়াটার নাম। তো পলিমারাইজেশন বিক্রিয়ায় ইথিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা বিশাল একটা বড় একটা অণু তৈরি করেছে, বিশাল আকার। তো সেই অণুটাইকে বলছি আমরা পলিথিন বলেছিলাম, সেটাকে বলেছিলাম পলিইথিলিন বা পলিথিন। তো এই হচ্ছে ব্যাপার। তো মনোমার আর পলিমার সম্বন্ধে, মনোমার হচ্ছে একটা ইউনিট, আর পলিমার হচ্ছে পুরোটা। ঠিক আছে? পুরো যে যে একটা জটিল একটা যে অণু তৈরি হলো, সেটা হচ্ছে পলিমার। এখন এই যে পলিমার, এই পলিমার দু রকম হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর হচ্ছে সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমার যেটা প্রাণী উদ্ভিদের দেহতে পাওয়া যায়, সেই পলিমার হচ্ছে প্রাকৃতিক পলিমার। যেমন সেলুলোজ হতে পারে, যেমন আমাদের শরীরে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড পলিমার হতে পারে। তো এই যে সেলুলোজ, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমারটা কি? কৃত্রিম পলিমার মানে রসায়নগারে তৈরি, মানে ল্যাবরেটরিতে তৈরি করেছে, মানুষ তৈরি করছে। যেমন আমরা এর আগে দেখেছি পলিইথিলিন হচ্ছে কৃত্রিম পলিমার, মানুষ তৈরি করছে ওটাকে। আর কি আছে? আমরা জানি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, টেরিলিন, টেফলন, এগুলো সব হচ্ছে কৃত্রিম পলিমার, মানে সংশ্লেষিত পলিমার। ওগুলোকে আমরা বলবো কৃত্রিম উপায় যেহেতু তৈরি, ওইগুলোকে আমরা বলবো সংশ্লেষিত পলিমার। তাহলে সংশ্লেষিত পলিমার হচ্ছে মানুষ তৈরি করছে এই পলিমারগুলোকে নিজেদের কাজে লাগানোর জন্য। আর প্রাকৃতিক পলিমার হচ্ছে যেগুলো প্রাণীদের বা উদ্ভিদেদের অটোমেটিক্যালি পাওয়া যায়, এমনিই পাওয়া যায়, ন্যাচারালি যেগুলো অকারিং, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। এখন এই পলিমার ব্যাপারে একটু জানতে হবে। পলিমারগুলো বলা হয় বিপদ ডেকে নিয়ে আসছে। কেন বিপদ ডেকে নিয়ে আসছে? প্রাকৃতিক পলিমার যেগুলো আছে সেগুলো পরিবেশে মিশে যেতে পারে। প্রাকৃতিক পলিমার পরিবেশে মানে ব্যাকটেরিয়া বা জীবাণু বা ছত্রাক দ্বারা বিয়োজিত হতে পারে, বিয়োজিত হয়ে একদম মাটির সঙ্গে মিশে যেতে পারে, মানে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ এদের কোনো হার্মফুল এফেক্ট নেই। এখন কৃত্রিম পলিমারগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ইউজুয়ালি পলিমার কোনো ক্ষতি করে না, সেরকম না, বরং এই পলিমারের থেকে মনোমারগুলো আরও বেশি ক্ষতি করে। যেমন ধরো পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। ইথিলিন কিন্তু চেতনা নাশ করতে পারে, চেতনা নাশক রূপে ইথিলিন ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? মানে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ইথিলিন। পলিথিন কিভাবে ক্ষতি করে সেটা আমরা দেখব, বুঝবো আমরা এটা। পলিমারগুলো কিভাবে ক্ষতি করে? পলিমারগুলো হচ্ছে যেগুলো কৃত্রিম বা সংশ্লেষিত পলিমার, সেগুলো হচ্ছে সহজে সহজে কেন একদম বিয়োজিত হতে পারে না, ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিয়োজিত হতে পারে না। ঠিক আছে? তাই পলিমার যেগুলো সংশ্লেষিত পলিমার, সেগুলো ব্যাকটেরিয়া বা ছত্রাক যদি ওর ওপর অ্যাকশন করে, সেগুলো কখনোই বিয়োজিত হতে পারছে না, অর্থাৎ মাটির সঙ্গে মিশে যেতে পারে না। যেহেতু মাটির সঙ্গে মিশে যেতে পারে না, প্রকৃতির সাথে মিশে যেতে পারছে না,
তাহলে ওটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, যেমন ছিল সেরকম থেকে যাচ্ছে, মানে অবিয়োজিতই থেকে যাচ্ছে, যেমন ছিল সেরকম আছে। তার ফলে কি হচ্ছে, ওই পলিমার থেকে এই এই পলিমার তৈরি করার সময় হোক বা যে উপজাত দ্রব্য যেগুলো পাওয়া হয়, মানে যে দ্রব্যগুলো ফেলে দেওয়া হয় সেগুলো ক্ষতি করে আমাদেরকে। বা এই যে প্লাস্টিক আমরা যেটা দেখি যে ছোট ছোট একদম পাতলা প্লাস্টিক, সেই পাতলা প্লাস্টিক গুলো কি হয়, সেই পাতলা প্লাস্টিক যখন নালা নর্দমার সঙ্গে যেমন আমরা যখন জঞ্জাল টঞ্জালে ফেলে দিচ্ছি বা আমাদের আমাদের নিজেদেরই অজ্ঞাতর কারণে, তো আমরা কি করছি যখন ফেলে দিচ্ছি সেইগুলো আমাদের যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর যেহেতু ওটা মিশে যেতে পারে না, তাই ওটা এরকম থেকে যাচ্ছে এবং ওগুলোকে ক্লগ করে দিচ্ছে ড্রেনগুলোকে, ফলে জল জমে যাচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। তো আমাদের প্রাকৃতিক তাহলে সংশ্লেষিত পলিমার থেকে যদি প্রকৃতিকে বাঁচাতে হয়, অবশ্যই যেটা করতে হবে, ইউজ কমাতে হবে। আমাদের প্রাকৃতিক পলিমার ব্যবহার করব, সংশ্লেষিত পলিমার কম ব্যবহার করব। সেকেন্ডলি আমরা কি করব, রিসাইকেল করার চেষ্টা করব। রিসাইকেল মানে যেই পলিমারের যেই প্লাস্টিক যেগুলো আমরা ইউজ করছি সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করব আমরা, ঠিক আছে। এবং সেটাকে কিন্তু যখন আমরা অনেক সময় দেখি যে আমাদের পরিবেশ বন্ধুরা শুধুমাত্র সেই জাতীয় দ্রব্যগুলো নিতে আসছে, তখন সেইগুলোকে তখন দেবো, মানে আমরা শাকসবজি যখন আমরা খোসা টোসা ফেলছি তার সঙ্গে দেবো না, আলাদা করে রেখে দেবো, ঠিক আছে, ওটা একদম সেপারেটলি যাবে। তারপরে কি হয়, রিসাইক্লিংয়ের সুবিধা হবে। তাই রিসাইকেল করলে আমরা নতুন ওখান থেকে ওই প্লাস্টিক থেকে আমরা নতুন প্লাস্টিক পেতে পারবো। কিন্তু ওটা যদি আমাদের শাকসবজি এগুলোর সঙ্গে চলে যায়, শাকসবজি খোসা ফলমূলের খোসার সঙ্গে চলে যায়, তাহলে এটা অসুবিধা হয়। সেক্ষেত্রে আলটিমেটলি সেটা যখন কোনো একটা জায়গায় যখন ফেলে দেওয়া হচ্ছে, ওই প্লাস্টিকটা ওর মধ্যে থেকে যাচ্ছে, এটা আমরা ন্যাচারালি দেখি বিভিন্ন জায়গায় প্লাস্টিকে ভর্তি। তো প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে। এবং এখন কি করা হয়, যে প্লাস্টিকের সঙ্গে প্রাকৃতিক পলিমার মিশিয়ে এক ধরনের প্লাস্টিক তৈরি করা হচ্ছে, মানে পলিমার তৈরি করা হচ্ছে, যেগুলো যেগুলো প্রকৃতিতে মিশে যেতে পারে। এই ধরনের পলিমারকে হলো বায়োপল। তাহলে বায়োপলগুলো প্রকৃতিতে মিশে যেতে পারে, তাহলে এগুলো একটা নির্দিষ্ট প্রপোর্শনে আমরা দেখি সেলুলোজ বা প্রাকৃতিক পলিমার এগুলোর সঙ্গে মিশিয়ে মেশানো হচ্ছে, ঠিক আছে। আমাদের যে পলিথিন তার সঙ্গে মেশানো হচ্ছে করে আমরা বায়োপ্লাস্টিক পাচ্ছি, মানে বায়োপল পাচ্ছি। তো এইগুলো জানতে হবে। এবার আমরা সংশ্লেষিত পলিমার আমাদের যে সিলেবাসে আছে, সেই সংশ্লেষিত পলিমারের মধ্যে তিনটে আমাদের জানতে হবে, যেটা হচ্ছে পলিইথিলিন বা পলিথিন, এটা আমরা আগেও পড়েছি পলিথিন। তারপরে হচ্ছে টেফলন, আর হচ্ছে পিভিসি, এই তিনটে আমাদের জানতে হবে। তো ফার্স্টে আমি পলিথিন নিয়ে আমি ডিসকাস করছি। পলিথিন মানে পলিইথিলিন, পলিইথিলিন বা পলিথিন, এটা হচ্ছে পলিমার। তাহলে এটা হচ্ছে পলিমারের নাম, পলিমারটা এটা হচ্ছে এটা। এর মনোমারটা কি, মানে যে ইউনিট থেকে তৈরি হয় সেটা হচ্ছে ইথিলিন। এদের ফর্মুলাগুলো লেখা যাক। ইথিলিনের ফর্মুলা হচ্ছে আমরা দেখেছি H2C11CH2, এটা ইথিলিন। আর পলিথিনের ফর্মুলা আমরা দেখেছি যে এইভাবে আমরা লিখতে বলেছিলাম CH2CH2 ড্যাশ, এদিকে ব্র্যাকেট দিয়ে একটা N লিখে দাও, তাহলে এটা হচ্ছে পলিথিনের ফর্মুলা, পলিথিনের পলিমারের ফর্মুলা। তো মনোমার, ইথিলিনের মনোমার পলিথিনের মনোমারের নাম কি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ইকুয়েশন তো সংকেত তো থাকতেই পারে। তার সঙ্গে ব্যবহারটা আমাদের জানতে হবে। আমরা যে প্লাস্টিকের বালতি গামলা থেকে শুরু করে প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের কৌটো, এরকম জলের বোতল, ঠিক আছে, এই বিভিন্ন জায়গায় আমরা এই পলিথিনটা ইউজ করি। প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রচুর ইউজ করা হয় পলিথিনে। তো যে কোনো ক্যারি ব্যাগ, তার মধ্যে কিন্তু এই পলিমারটা আছে, মানে পলিথিন আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম আমাদের যা কিছু এখন ইউজ করি, যেমন চটের ব্যাগ, আগে ইউজ করতো চটের ব্যাগ, পাটের চটের ব্যাগ, কিন্তু এখন আমরা সব দেখি যে আমাদের চাল টালের বস্তা যেগুলো আছে সেগুলো পলিমারের, মানে পলিথিনের তৈরি একটা পলিমারের তৈরি এ ধরনের ব্যাগ। তো এইগুলো জানতে হবে, ব্যবহারটাও আমরা পেলাম। তাহলে মনোমার জানতে হবে, পলিমারের নাম, মনোমারের নাম এবং ব্যবহার কয়েকটা আমাদের মনে রাখতে হবে।
এবার হচ্ছে আমরা সেকেন্ড পলিমারটার দিকে যাই। সেকেন্ড যে পলিমার সেটার দিকে আমি একটু দেখছি, সেটাকে বলছি আমি, সেকেন্ড পলিমারটা হচ্ছে টেফলন। টেফলন টেফলনের আর একটা নাম হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, পলির জন্য পি, টেট্রার জন্য টি, ফ্লুরোর জন্য এফ, ইথিলিনের জন্য ই, পিটিএফই। মনোমারের নাম, মনোমারের নাম দেখো কিভাবে সহজ করে বলছি। পলিটা খালি বন্ধ করে দাও, পলি বাদ দিয়ে বাকিটা লিখে দাও। তাহলে মনোমারের নাম হচ্ছে টেট্রা ফ্লুরো, টেট্রাফ্লুরো ইথিলিন। মনোমারের নাম টেট্রাফ্লুরো ইথিলিন। ফর্মুলাটা কি করে লিখবো দেখো, ইথিলিন বলেছি, ইথিলিন দেখো, ইথিলিনের ফর্মুলাটা দেখো, আমরা জানি ইথিলিনের ফর্মুলা H2C11CH2, এটা হচ্ছে ইথিলিনের ফর্মুলা। ফ্লুরো আছে, জাস্ট এই হাইড্রোজেনটাকে তুমি ফ্লুরিন দিয়ে রিপ্লেস করে দাও, হাইড্রোজেনের জায়গায় এফ লিখে দাও, এফ, এটাও এফ, এদিকেও এফ। টেট্রাফ্লুরো দেখো, ফ্লুরিন এখানে দুটো, এখানে দুটো, চারটে হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আর দুটো কার্বন অ্যাটম, তাহলে এটা টেট্রাফ্লুরো ইথিলিন, দুটো কার্বন অ্যাটম। আর ডাবল বন্ড আছে, তাহলে ইথিলিন বা ইথিন, আর এখানে F2 মানে চারটে কার্বন, আর এটা টেট্রাফ্লুরো ইথিলিন। এটা হচ্ছে মনোমারের নাম। তাহলে পলিমারটা কি করে, পলিমারের ফর্মুলাটা কি করে আসবে, আমরা সেই আগের বারে যেমন করে বলেছিলাম সেটা, এর ফর্মুলাটা দেখাচ্ছি। F2C, F2C কে আমি CF2 লিখলাম, ডাবল বন্ডটা খুলে দিলাম, সিঙ্গেল বন্ড, এখানেও CF2 লিখলাম, এদিকেও একটা সিঙ্গেল বন্ড, এদিকেও সিঙ্গেল বন্ড, এরকম অসংখ্য এনটা আছে, এনটা এখানে নিচে দিলাম। বাস, এটাই হচ্ছে টেফলনের ফর্মুলা। তাহলে আবার বলছি, টেফলনটা কি করে আসবে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড করে দেবে, সিটাকে এদিকে নিয়ে চলে আসবে, করে এখানে একটা ড্যাশ দিয়ে দেবে, এদিকেও একটা ড্যাশ দিয়ে দেবে, সি না নিলেও হবে, এইভাবে লিখলেও হবে, মানে এরকম সি এদিকে রাখলেও হবে। খালি ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা ড্যাশ, এদিকে একটা ড্যাশ, নিচে এন। এটা হচ্ছে পলিটেট্রাফ্লুরো ইথিলিন, তার ফর্মুলা, টেফলনের ফর্মুলা। আর টেট্রাফ্লুরো ইথিলিনকে টিএফইও বলতে হয়, টেট্রা মানে টি, ফ্লুরো মানে এফ, ইথিলিন মানে ই, টেট্রাফ্লুরো ইথিলিন। যেটা কাজে লাগে, এই টেফলনের একটা গুণ হচ্ছে যে টেফলন কিন্তু তাপ পরিবহন করতে পারে খুব সহজেই, ঠিক আছে, মানে তাপ ওর মধ্যে দিয়ে চলে আসতে পারে। তার জন্য আমরা ননস্টিক যে কুকওয়্যার যেগুলো দেখি, ননস্টিকের পাত্র, সেই ননস্টিকের পাত্রের যে ওপরে যে ব্ল্যাক কালারের যে কোটিংটা দেখি, অ্যালুমিনিয়ামের পাত্র যদি হয় তার উপরে একটা ব্ল্যাক কালারের একটা কোটিং দেওয়া থাকে, হুইচ ইজ টেফলন, যেটা হচ্ছে টেফলনের, ঠিক আছে। তো টেফলন রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয়, তার জন্য আমি রসায়ন গাড়ে যে পাত্রগুলো ইউজ করি সেটা টেফলনের করে দিতেও পারি, মানে আমরা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে রাখার জায়গা সেটা টেফলনে করা যেতে পারে, ঠিক আছে, কারণ এটা কেমিক্যালি ইনার্ট, মানে রাসায়নিক বিক্রিয়া করে না, ঠিক আছে। তাই আমরা টেফলনের পাত্রে কিন্তু যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক পদার্থ আমরা রাখতে পারি, অর্থাৎ রাসায়নিক শিল্পেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটা মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেফলন, আমরা যেটা ইউজুয়ালি দেখি সেটা হচ্ছে ননস্টিক কুকওয়্যার। আমরা যে প্রেস্টিজ, হকিংস এগুলো দেখি, ব্ল্যাক কালারের একটা কোটিং দেখি আমাদের বিভিন্ন কড়াই টড়াইয়ের, ঠিক আছে, বা তাওয়াগুলোতে সেই যে ব্ল্যাক কালারের যে কোটিংটা, হুইচ ইজ টেফলন, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের আর একটা আছে পলিমার, সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তো সেটার দিকে আমি একটু দেখি পলিভিনাইল ক্লোরাইডটা কি জিনিস। তাহলে পলিমারের নাম এবারে বলছি, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইডকে পিভিসি লেগে, পলি মানে পি, ভিনাইলের ভি, আর ক্লোরাইডের সি, পিভিসি। ফর্মুলাটা আমরা লিখবো, একটু বাদেই লিখবো, ফর্মুলাটা লিখবো এখানে। মনোমারের নাম পলিটা বাদ দিয়ে দাও, পলিটা বাদ দিয়ে বলো, তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের ফর্মুলাটা লিখবো, ভিনাইল ক্লোরাইড মানে ভিসি, ফর্মুলাটা আমরা লিখবো এখানে। একটা সুবিধা আছে এখানে যে আমরা ইথিলিন থেকে সবকিছু বুঝে যেতে পারবো, একদম ইথিলিনের ফর্মুলাটা খালি তোমাকে মনে রাখতে হবে, H2C
ডাবল বন্ড CH2, এটা আছে। ভিনাইল ক্লোরাইড করতে গেলে দেখো কি করছি, একটা হাইড্রোজেনকে কমিয়ে দিই, দুটো হাইড্রোজেন ছিল তো, একটা হাইড্রোজেনকে কমিয়ে দিলাম এখানে, খালি এখানে একটা Cl লিখে দাও না, ব্যাস একদম পুরো ভিনাইল ক্লোরাইড হয়ে গেল। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কি হচ্ছে, H2C ডাবল বন্ড CHCl which is vinyl chloride। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা। তাহলে পলিভিনাইল ক্লোরাইডটা কি করে হবে, দেখো আমি আগের বার যেমন বললাম, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড করে দেবো, ডাবল বন্ডটার জায়গায় সিঙ্গেল বন্ড করে দেবো, করে এদিকেও একটা ড্যাশ দিয়ে দেবো, এদিকেও একটা ড্যাশ দিয়ে দেবো। এখানে এটাকে তুমি H2C লিখতে পারো, বা পুরোটা এইদিকে C এইদিকে H2 লিখতে পারো, যাই হোক আমি এটাকে এইভাবেই লিখছি, ব্র্যাকেট দিয়ে দেবো, নিচে N লিখে দেবো, ঠিক আছে। তাহলে এটা ভিনাইল ক্লোরাইড, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা কি হলো, H2C সিঙ্গেল বন্ড আবার CHCl দিয়ে এটা N, এটা হচ্ছে পিভিসির ফর্মুলা। ডাবল বন্ড তুলে দিচ্ছি, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এদিকে ড্যাশ এদিকে ড্যাশ, নিচে N। সব ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবে, খুব সহজেই এটা বুঝতে পারবে, বারে বারে ভিডিওটা দেখবে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝে যাবে একদম। মনে না থাকলে দু একদিন পর পর দেখবে এবং কোনো অসুবিধা হচ্ছে না। এবার হচ্ছে ব্যবহার অনেক কিছু আছে। পলিভিনাইল ক্লোরাইড খুব কাজে লাগে। পলিভিনাইল ক্লোরাইডটা পিভিসি, আমরা যে বৈদ্যুতিক তার দেখি, হ্যাভেলসের তার, অ্যাঙ্করের তার যেগুলো দেখি আমরা, সেই তাদের যে কোটিংটা থাকে, মানে ইনসুলেশন যেটা, ঠিক আছে, মানে যেটা অন্তরক আবরণ, সেই অন্তরক আবরণটা পিভিসি হলে খুব ভালো, মানে অনেক দিন লাস্ট করবে, ঠিক আছে, একদম পুরো ইনট্যাক্ট থাকে, নষ্ট হয় না, বাইরে বর্ষা টর্ষা হোক, এমনি খালি রেখে দাও না, পাইপ টাইপের ভেতরে না ঢোকায়, তাহলেও প্রচুর দিন চলে যাবে পিভিসি যদি আবরণটা থাকে। তাহলে অন্তরক আবরণ, বৈদ্যুতিক তারের অন্তরক পিভিসির হয়। আর হচ্ছে আমরা এখন দেখি যে আর কোথায় দেখি, যে আমাদের যে এখন যে জুতো কিনতে যাই, তাহলে জুতোর যে সোলটা দেখি নিচে ব্ল্যাক কালারের, ঠিক আছে, এখন আর রাবারের সোল নেই, ম্যাক্সিমামই পিভিসির সোল, ম্যাক্সিমাম খুব ভালো মানে পিভিসি সোল, চট করে ক্ষয়ও হয় না। আগে যেমন আমরা যখন ছোটোবেলায় পড়তাম রাবারের সোল থাকতো, রাবারের সোল কিন্তু ক্ষয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখন সব পিভিসি সোল দেয়, ম্যাক্সিমাম জুতোই পিভিসির সোল, তাহলে ক্ষয়ের কিছু নেই, তাই জুতো তৈরি করতে ব্যবহার করা হয়। আর গামবুট তৈরি করতে, রেনকোট তৈরি করতে এটা ব্যবহার আছে। তো এই হচ্ছে কতগুলো ব্যবহার, এগুলো কয়েকটা মনে রাখলেই হবে। তো বইটা একটু ভালো করে পড়বে অবশ্যই এর সঙ্গে, আর যখন যেটা বুঝতে না পারবে তার জন্য ভিডিওটা দেখবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই মাধ্যমিক পরীক্ষায়, তো সুতরাং একটু ভালো করে একটু পড়তে হবে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে আমরা এলপিজি সিএনজি নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে। আর কয়েক ভিডিওতে আমি অর্গানিক কেমিস্ট্রি শেষ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।